আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবার আরেকটা তোপ মেরেছে, একদম ব্রেকিং নিউজ বলতে পারেন। সেটা হচ্ছে দৈনিক মানবজমিন। হেডলাইনটাই শোনেন, একটা মানুষ কিভাবে সম্ভব ডেইলি 56,000 টাকার নাস্তা করে। কিন্তু রাক্ষসের পক্ষেও সম্ভব না। মোস্তফা সরোয়ার ফারুকী সেই রাক্ষসরূপী হয়ে গিয়েছিলেন কিনা, তার ডেইলি খাবারের বিল, নাস্তার বিল, মূল খাবার জানি না, নাস্তার বিলে নাকি 56,000 টাকা। নাস্তার বিল লাখ টাকা। নিয়োগ বিজ্ঞপ্তির আগেই নেওয়া হয় ভাইবা। এলাহি কারবার ফারুকীর। মানবজমিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পে এলাহি কারবারে ব্যস্ত ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শত কোটি টাকার এই প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। গত বছরের আগস্টে উদ্বোধন করার কথা থাকলেও এখনো সেখানে কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নিয়োগ প্রত্যাশীদের ভাইবা গ্রহণ, নিজে নাস্তা, আপ্যায়নের বিল বাবদ লক্ষাধিক টাকা ব্যয়ের মচ্ছব হয়েছে। যে হোটেল থেকে লাখ টাকার খাবারের বিল করা হয়েছে তারাও বিলের তথ্য পেয়ে আজব, তাজ্জব। সম্প্রতি গভীর রাতে ভাইবা নেয়ার একটি ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে এই প্রকল্প। মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে অনুসারে জাতীয় নির্বাচনের আগে গত 28 জানুয়ারি, 12 তারিখ নির্বাচন হয়েছে, 28 মানে হচ্ছে 14-15 দিন আগে, মাত্র এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপক, উপপরিচালক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ অন্তত 96 জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রত্যেকটাকে যদি এখন নিয়োগ দিয়ে থাকে, প্রত্যেকটাকে বের করা উচিত এখান থেকে। এই জুলাই স্মৃতি জাদুঘরটাই তো বহু বিতর্কিত, এর উদ্দেশ্য নিয়ে বিতর্ক আছে। ওই নিয়োগের আবেদনের সময় বেঁধে দেওয়া হয়েছিল 4 ফেব্রুয়ারি পর্যন্ত। মানবজমিনের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ঠিক 2 দিন আগে, অর্থাৎ গত 26 জানুয়ারি থেকেই জাদুঘরের ওই 62 পদের জন্য মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়ে যায়। অফিস সময় শেষ বিকাল 5টা থেকে জাতীয় জাদুঘরের সোফিয়া কামাল মিলনায়তন ও সিনে কমপ্লেক্সে হওয়া ওই মৌখিক পরীক্ষা চলে রাত 12টা পর্যন্ত। 26 থেকে 31 জানুয়ারি পর্যন্ত গোপনে অন্তত শতাধিক কথিত প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গত 26 জানুয়ারির সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 8টার পর সোফিয়া কামাল মিলনায়তন ও সিনে কমপ্লেক্সের করিডোরে একের পর এক লোক প্রবেশ করছে। কারো হাতে কাগজের খাম, কারো হাতে কাগজপত্র ভরা শপিং ব্যাগ। কেউ আবার আগতদের কাগজ পরীক্ষা করে এক একজন করে ভেতরে পাঠাচ্ছে। ভেতর থেকে অনেকে আবার হাসি মুখে বের হয়ে আসছে। ওই রাতে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সের দায়িত্বে থাকা নাজি মণ্ডল তিনি বলছেন, নিয়মিত অফিস সময়ের পর জাদুঘরে প্রবেশ করেন চাকরি প্রার্থীরা। আমিও সে সময় ডিউটিতে ছিলাম। 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল 5টার পর থেকে রাত 11টা-12টা পর্যন্ত চলে জুলাই জাদুঘরের নিয়োগ পরীক্ষা। যারা পরীক্ষা দিতে এসেছিলেন তাদের কাগজপত্র যাচাই বাছাই করতে বলা হয়েছিল আমাদেরকে, আমরা সেটাই করেছি। তিনি বলেন, প্রতিদিন অন্তত 20 থেকে 25 জন লোক আসতো। 6 দিনে অন্তত শতাধিক লোক এসেছিলেন। সার্কুলারের আগেই ওই ভাইবা দেয়া চাকরি প্রার্থীদের মধ্যে ছিল মোহাম্মদ ফারুক নামে এক প্রার্থী। ফারুকের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে, যেটাও খুবই হাস্যকর বক্তব্য। আপনারা এটা পড়ে নেবেন। এক জায়গায় বলা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রার্থী বলেন, জাদুঘরে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এক এক প্রার্থীর কাছে অন্তত 13 লাখ টাকা চাওয়া হয়। জাতীয় জাদুঘরের রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়ার মাধ্যমে আমার কথা হয়। তিনি আমাকে বলেন, চাকরি পেতে গেলে ফুল প্যাকেজ 13 লাখ লাগবে। এখানে আমি 10,000-এরও কম দিতে পারবো না। সব বড় স্যারদের হাতে শুধু টাকা দিলেই হবে, বাকি সব আমরা করে দিব। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাত্র 6 মাসে আপ্যায়ন ও নাস্তার বিল হিসাবে 1,02,00,000 টাকার বেশি খরচ দেখানো হয়েছে। ফারুকী 1,02,00,000 টাকার খাবার খেয়েছে মাত্র 6 মাসের ব্যবধানে। দিন প্রতি হিসাব করলে যা গড়ে প্রায় 56,000 টাকা। আর গত 25 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 25 দিনে ভিভিআইপিদের আপ্যায়ন ও ইন্টারনেট বিলেই ভ্যাট সহ দেখানো হয়েছে 29,54,760 টাকা। এছাড়া স্বেচ্ছাসেবকদের দৈনিক গড় খরচ দেখানো হয়েছে 31,666 টাকা। গত বছরের 3 সেপ্টেম্বর থেকে কাজ করা 80 জন স্বেচ্ছাসেবকের আপ্যায়ন খরচ দেখানো হয়েছে মোট 57 লক্ষ টাকা। গত 6 অক্টোবর ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল
সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন মহাপরিচালক ডাক্তার সেলিম এম আল মালিকের একদিনের জাদুঘর পরিদর্শনে আসা আপ্যায়নী বিল তোলা হয়েছে 70,000 টাকা। এর বাইরেও জুলাই স্মৃতি জাদুঘরের অদূরে মোহাম্মদপুরের আড্ডা প্রবর্তনা রেস্টুরেন্ট, যেটা ফরহাদ মাজারের স্ত্রীর আড্ডা প্রবর্তনা রেস্টুরেন্টের নাম দেখিয়ে বিভিন্ন সভা অনুষ্ঠানের নামে 10,28,515 টাকার বিল করা হয়েছে। বিভিন্ন কর্নার উদ্বোধনের ওই রেস্টুরেন্টের নামে একদিনই নাস্তার বিল করা হয়েছে 1,43,000 টাকা। লাইট লাগানোর খরচ দেখানো হয়েছে 38,02,174 টাকা। আর কিছু কি দর্শক আপনাদের জানার বাকি আছে? আর কিছু কি শোনার বাকি আছে? ইউনূসের সোনার ছেলেদের আমলে, সোনার মোস্তফা সরোয়ার ফারুকী এই দেশটাকে কি পেয়ে গিয়েছিল 18টা মাস। যদিও ইউনূস সরকারের শুরুতে সে সংস্কৃতি উপদেষ্টা যোগ দেয়নি, কিন্তু যেই কয়দিনে ছিল, এই কয়দিনে এই যে সুন্দর মুখোশ চেহারার লোকগুলা কি মৎসবটাই চালিয়েছে আমাদের এই দেশটার উপরে। ভালো থাকবেন। এটা তো গণবিরোধী একটা চুক্তি এবং গণবিরোধী একটা তথাকথিত সরকার সেটা করেছিল। নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে এই পতামিটা করে গিয়েছিল ইউনূস। কাদের মাধ্যমে? বিএনপি জামাতকে সাথে নিয়ে। এই সরকারও তথাকথিত মুসলিকা সরকারও দায়ী, জামাতও দায়ী। তো এরা যেহেতু দাসখত দিয়ে এসেছে, তাদের কাছে নিজেদের রাজনীতি মেধা, নিজেদের চরিত্র সব বন্ধক দিয়ে এসেছে। তো এরা বাতিল করতে পারবে না, এই ক্ষমতা তাদের নাই। কিন্তু এটা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। সবচাইতে হাস্যকর, জামাত বলেছিল এই চুক্তিতে নাকি তারা স্বাক্ষর করে নাই, কিন্তু এই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, যাকে আমি রোহিঙ্গা মন্ত্রী বলি, রজার নাকি ব্লেজার নাকি কি রহমান, যিনি ভিনদেশী একটা মানুষ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শুনতেই আমার হাসি আসে, ভাবতেই আমি অবাক হয়ে যায়। তিনি বলে দিয়েছেন যে এই চুক্তিতে বিএনপি এবং জামাত সই করে এসে, অর্থাৎ তারা যে দাসখত দিয়ে এসেছে তাদের লোকই ফাঁস করে দিয়েছে। এটা আওয়ামী লীগও বলে নাই, ওবায়দুল কাদের সবও বলে নাই, শেখ হাসিনাও বলেন নাই, আমিও বলি নাই, আপনিও বলেন নাই, কোনো বুদ্ধিজীবীও বলে নাই। সরাসরি কে বলেছে? তার সরকারের, মানে এমন না যে পদত্যাগ করেছে বা তাকে বের করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন। এই তথাকথিত মুসলেকা সরকার, যেটাকে আমি নাম দিয়েছি মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, মুসলেকা বিরোধী দল, মুসলেকা সরকারি দল, এবং আজব ব্যাপার হইল সারা পৃথিবীতে থাকে বিরোধী দল, আর বাংলাদেশে রয়েছে একটি সরকারি বিরোধী দল, সেটা হচ্ছে জামাতে ইসলাম। আর আমার ভাবির পোলারা মিলেমিশে মিলকে জুলকে একটা বিরোধী দল, সরকারি বিরোধী দল বানিয়েছে। এরা একদিন দুই দিন চেঁচামেচি করলো, পরে দেখি রজার রহমানের বিরুদ্ধে আর কথা বলা মুরত তাদের নাই। যেই দেশে হামের টিকার অভাবে শিশু মারা গেলে তাদের নিয়ে সংসদে কথা বলার মতো কোনো ব্যক্তি নাই, কোনো নেতা নাই, থাকবে কিভাবে? এগুলো তো নেতা না, এরা তো দাস, ভিনদেশী দাস। শুকরের গোস্ত এখন আনলে আর সমস্যা নাই। এখন ইসলাম খত্রেমে পড়ে না, এখন মসজিদের মিম্বরে বয়ান বন্ধ, এখন শুক্রবারে আর মজমা জমে না, বরং মর্দে মুজাহিদ যিনি 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 জেহাদ করতে গিয়েছিলেন 501 নম্বর রুমে, সে মর্দে মুজাহিদ এও বলেছে কিছু কিছু ক্ষেত্রে নাকি এগুলা জায়েজ আছে। শুকরের গোস্ত বাংলাদেশে আসতেছে, আর কোনো আলাপ নাই। এখন এখন হালাল শুকরের গোস্ত তো আপনি কোনোভাবে হালাল বানাইতে পারবেন না, কারণ ওটা আগা দিয়ে কাটলেও হারাম, পিছে দিয়ে কাটলেও হারাম। তো ভারত থেকে যদি গরুর গোস্ত আসতো না এরকম কাটিং কুটিং করে, তাহলেও বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম হারাম গরুর মাংস আনতেছে, জেতা গরু চাইতো। তো ওটার নয় তাও কোন রকম ভাবে বোঝানো যেত যে গরু বিসমিল্লাহ বইলা জবাই করছে, আল্লাহু আকবার বলেছে, যেটা মুসলমানের জাতীয় স্লোগান। কিন্তু শুয়োরে তো আল্লাহু আকবার বললে, বিসমিল্লাহ বললেও কোনোভাবে আপনারা জায়েজ করতে পারবেন না। বিসমিল্লাহ বললেও শুয়োর জবাই করলে হারাম, না জবাই করলেও হারাম। তো এই যে যে আসলে এখন দেখেন তাদের মুখে কোনো কথা নাই। ঠিকই বলেছেন যে সুদখোরের পরে সুদখোর, এই ইউনূস সুদখোরকে নিয়ে মৌলবী সাহেব বলছে আল্লাহ নাকি তাকে নবী রাসূলের মতো তাকে পড়েছে, এমন কথা আমরা বলেছি। যে আপনি ঠিকই বলেছেন, এখন আর রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান কেউ দেয় না। এখন সিংকে বামেরা লোক দেখানো, এখন মিটিং করতেছে, মিছিল দুই একটা করতেছে যে এই চুক্তি অবৈধ। তো তারা তো সাথে ছিল। সাইফুল হক নামের আরেক সিংকুবাম দেখলাম যে এই সরকারের মানে ধান্দা নিয়েছিল কিভাবে ঢোকা যায়, পারে নাই, এখন বিরোধিতা করতেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে যারা দেশপ্রেম দেখায়, এমনকি ইসলাম প্রেম দেখায়,
এমনকি হিন্দু ধর্মপ্রেম দেখায়, সবগুলো হচ্ছে ভুল। আপনি দেখেন যারা হিন্দু প্রেম দেখায় তারা তার নিজের কমিউনিটির জন্য কিছুই করে না, যখনই সুযোগটা চেয়ারটা পেয়ে যায় তখন ভুলে যায় তার কমিউনিটির কথা। তার জন্য দেখবেন কোন হিন্দু ব্যক্তি হিন্দুরা যে নির্যাতিত হয়, সংখ্যালঘুরা যে এই দেশে নির্যাতিত হয়েছে, কোনোদিন কোনো হিন্দু নেতা আওয়ামী লীগ বা বিএনপি তাদের মুখ থেকে শুনেছেন? এমনকি এই যে এখন একটা হয়েছে কি বিজন সরকার নাকি কান্তি ফান্তি হয়েছে, এটা আরেক গোবিন্দ পারমাণবিক, এ আরো হিন্দুদের বেশি ক্ষতি করো। ঠিক তেমনি যারা মুসলমানের নেতা, ইসলামের ইসলামের ঠিকাদার হয়ে গেছে, ইসলামের রাহাবার হয়ে গেছে, আল্লাহর খালাতো ভাই, নবীর চাচাতো ভাই, ইসলামের ঠিকাদার হয়ে গেছে, জান্নাতের টিকিট বেছে, তারা এখন আর শুয়োরের মাংস, গিদরের মাংস আসলে সমস্যা নেই। এদের যদি শুয়োরের মাংস খাইতেও হয়, যদি কোনো দেশ বলে, ভারত যদি বলে কালকে যে জামাত তুই গরুর মুদ খাবি আর বিএনপি কে যদি বলে শুয়োরের গুস্ত খাবি, তাদের দুইজনকে খাওয়াবো, আজীবন ক্ষমতা রাখবো, তারা কালকে রাজি হয়ে যাবে, একটু দেরি করবে না। আসলে এদের ধর্মপ্রেম, দেশপ্রেম, এগুলো সবই হচ্ছে কথার কথা। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান, বহু স্লোগান দিল কতদিন, বহু স্লোগান দিল, এখন কোথায় স্লোগান? আবার আমার ভাবির পোলারা ওই মৌলবীর স্লোগান, রুশ ভারত মর গিন ফুরিয়ে গেছে তোদের দিন, এই স্লোগান দিয়েছে জামাত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এগুলো কত স্লোগান দিল। এখন কোথায় তারা? এখন গিদরের মাংস মার্কিন থেকে আসতেছে, পারমাণবিক বিদ্যুতের সকল কিছু রাশিয়া থেকে আসতেছে, ভারত থেকে ডিজেল আসতেছে। এখন আর ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এই স্লোগান দেনেওয়ালাদের হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যায় না। আর যারা ইন্ডিয়া বয়কটে ছিল, শুক্র 8 দিন আগে যারা ইন্ডিয়া বয়কট করলো, ভারত শেষ করে ফেলবে, খায়ে ফেলবে, গিলে ফেলবে, 7 সিস্টার খাবে, 8 সিস্টার খাবে, 9 সিস্টার খাবে, দিল্লি গিলা খাবে, দিল্লি না ঢাকা, সেই মাকাদের এখন দেখি শেখ হাসিনার তৈরি করা পাইপলাইন দিয়ে তেল নিয়ে আসতেছে, ডিজেল নিয়ে আসতেছে, অথচ এরা বলেছিল সেই পাইপলাইন নাকি ভেঙে দেওয়া উচিত। এমনকি এই দেশে উচ্চ শিক্ষিতরাও বলেছে মৌলবী না সেক্রেটারি জাতীয় লোক, আমরা দেখেছি। কিন্তু এখন সব হালাল। এগুলো বাংলাদেশে এরকম ভণ্ডদের রাজনীতি করতেছে এবং চলতেছে। সেই জন্য সম্ভবত ডক্টর হুমায়ুন আজাদ এই সমস্ত বদমাইশদের কথা উল্লেখ করে বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এই বাংলাদেশটা এখন নষ্টদের অধিকার, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের অধিকার। এই 71 জয় বাংলা, পদ্মা, মেঘনা, যমুনা, বাংলাদেশের মানচিত্র এখন 71-এর হায়নাদের দল। তো এই দেশ নিয়ে আপনি কতটুকু আশাপ্রদ হতে পারেন? আর যে চুক্তির কথা বললেন, অবশ্যই এই চুক্তির কারণে বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যাহত হবে, কোনো সন্দেহ নেই। কারণ সেখানে লেখা আছে আমেরিকাকে না বলে এই সরকার কিছুই করতে পারবে না, এমনকি হাঁকতে মুততে পারবে না, বউয়ের সাথেও থাকতে পারবে না, এমনকি কামের বুয়ারে ফজর নামাজ পড়ার আগে যে একটু দুধ আদায় যাবে সেইটা করতে গেলেও আমেরিকাকে বলে যাইতে হবে। এই বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসারদের, যারা ওই যে রাওয়া নাকি সাওয়া নাকি মাওয়া কোন ক্লাব থেকে আইসা মিরপুর ডিওসিস নাকি মহাখালী হয়েছে চিল্লি করেছে, তাদেরও মায়ের ভাতারেরও ক্ষমতা নাই আমেরিকার বাইরে গিয়ে তারা পেশাব করতে পারে, কুলুপ নিতে পারে, মসজিদে নামাজ পড়তে পারে। তাই শুয়োরের মাংস, গিদরের মাংস আসার পরেও কারো মুখে আর কথা নাই, সবগুলো এখন চুপচাপ হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, অথচ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি রয়েছে। এখন জঙ্গি হামলার আশঙ্কায় দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনে বিশেষ নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেছেন দেশে জঙ্গি নেই, এ কথা পুরোপুরি বলা যাবে না, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথার বিপরীতে তিনি বললেন। তিনি বলছেন দেশে জঙ্গি রয়েছে, তবে অতীতে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গিবাদকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা অনেকাংশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, মানে এটা আওয়ামী ন্যারেটিভের কথা তিনি বললেন। জাহিদুর রহমান বলেন দেশের জঙ্গি সম্পর্কে দুটি চরম ধারণা রয়েছে। একটি হলো দেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটি হলো দেশে কোনো জঙ্গি নেই। বর্তমান সরকার মানে জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা,
এই সরকার মনে করছে দুটো যে কথা বললাম তত্ত্ব দুটোই ভুল। জাহিদুর রহমান বলছেন বাংলাদেশে জঙ্গি আছে, সেটাকে আমরা কমব্যাট করতে চাই, মানে তারা সরকার এটিকে নির্মূল করতে চায়, মোকাবিলা করতে চায়। তিনি বলছেন যে কোনো সংকটকে স্বীকার না করলে সেটার চিকিৎসা করা যায় না, সো ইটস দেয়ার, তার মানে জঙ্গি দেশে আছে। এই যে তিনি বললেন দেশে জঙ্গি আছে, আবার দেশে জঙ্গিবাদ ইস্যুর অতিরঞ্জিত উপস্থাপন অথবা একেবারেই নেই বলা বাস্তবতার সঙ্গে যে সঙ্গতিপূর্ণ নয় এই কথাটা তিনি বলেছেন, এটি সমর্থনযোগ্য। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন তিনি ওই শব্দটা মানে জঙ্গি শব্দটাই রিকগনাইজ করেন না। তিনি বলেন কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ মানে চরমপন্থী পৃথিবীর সব দেশেই থাকে, আমাদের দেশেও থাকতে পারে, মানে বাংলাদেশেও থাকতে পারে। বলছেন রেডিক্যাল চরমপন্থী কিছু ফোর্স, ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী কিছু রাজনৈতিক দল হয়তো আছে বাংলাদেশে। বলছেন যে এসবে আমরা অভ্যস্ত, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জঙ্গির কোনো অস্তিত্ব নেই। কেন তিনি এই স্ট্যান্ড নিলেন তা তিনিই ভালো বলতে পারবেন। আমরা দেখেছি যে অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, মানে আমরা দেখেছি যে মানে এই ধরনের ঘটনা যখনই সামনে এসেছে, গণমাধ্যমে এসেছে বা আলোচনায় এসেছে, হয় বিএনপি সরকার সেটা লুকানোর চেষ্টা করেছে, নয়তো পাশ কাটিয়ে গেছে বা পাত্তাই দেয়নি। এর ফলাফল কিন্তু আমরা ভোগ করেছি। এ প্রসঙ্গে দু একটি কথা বলি আমি। আসলে এই যে এখন দেশের 8টি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এটা তো এমনি এমনি হয়নি, এটি করা হয়েছে জঙ্গি হামলার শঙ্কা পেয়েছে বলেই, মানে সংশ্লিষ্টরা আইন শৃঙ্খলা বাহিনী হামলার হুমকি গোয়েন্দা নজরে এসেছে বলেই তারা এই হাই অ্যালার্ট জারি করেছে। সংসদ ভবন থেকে শুরু করে নানান জায়গায় এটি তারা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের প্রধান থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সবাই সতর্ক আছেন, পুলিশই আমাদেরকে সেটি জানাচ্ছে। তাদের কেউ পোশাকে আছেন, কেউ সাদা পোশাকে আছেন। এই যে বিশাল আয়োজন, এটি কেন? যদি কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকে, দেশের জঙ্গির তৎপরতা না থাকে, এটি কেন? তাহলে প্রশ্ন কি করতে পারি না যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি কোনো তথ্য আড়াল করতে চাইছেন, নাকি জনগণের দৃষ্টিটা তিনি অন্য কোথাও নিয়ে যেতে চাইছেন, ঘুরিয়ে দিতে চাইছেন অন্য কোনো দিকে? মানে জঙ্গি যদি না থাকবে তাহলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি, মানে যারা জঙ্গি কার্যক্রমে বিশেষায়িত একটি সংস্থা, তারা কেন এখানে ইনভলভ? অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ জঙ্গি কার্যক্রম সংশ্লিষ্টদের গতিবিধি কেন পর্যবেক্ষণ করছে, কেন গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে? পুলিশের অন্য ইউনিটের সদস্যরাও তো এটা নিয়ে দিনরাত কাজ করছে, সতর্ক আছে। পুলিশ সদর দপ্তর থেকে এটি জানানো হচ্ছে। হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি দেয়ায় জঙ্গি হামলার শঙ্কা আসলে ভর করেছে এখন সাধারণ মানুষের মনে। তারা অনেক প্রশ্নের হিসাব মেলাতে পারছেন না, এই কারণেই তাদের মনে শঙ্কা। আজকে আবার এটি জটিল হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী, যার পুলিশ ব্যস্ত এটিকে কমব্যাট করবার জন্য, এটিকে মোকাবেলা করবার জন্য, তিনি বলছেন জঙ্গি তৎপরতা নেই। তিনি এটি বলে কিছু আড়াল করতে চাইছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার অধীনস্থ বাহিনীকে তিনি একটু রিলিফ করে দিলেন? মানে আসলে বোঝা খুব মুশকিল। গণমাধ্যমে এসছে উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য, নাম আগেই আপনারা জেনেছেন, ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করেই সম্ভাব্য হামলার তথ্য পেয়েছেন গোয়েন্দারা, এবং গুরুত্বপূর্ণ তথ্য যে পেয়েছেন এই কথা স্বীকার করেছেন কিন্তু গোয়েন্দারা, এগুলো গণমাধ্যমে এসছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন কিছুই স্বীকার করতে চাইছেন না? তিনি কি জানেন না কিছুই? তাকে জানানো হয়নি? এটা কি হতে পারে? সম্ভব নয়। গোয়েন্দা সূত্র বলছে একজন মাস্টার মাইন্ড, খেয়াল করবেন, একজন মাস্টার মাইন্ড তুরস্কে অবস্থান করে হামলার কলকাঠি নাড়ছে। জঙ্গি উগ্রবাদীদের তৎপরতা এবং হামলার শঙ্কা নিয়ে এর আগেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে ওই ইউনিটের গোয়েন্দারাই খবর পেয়ে চট্টগ্রামে গিয়েছেন এবং জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ একাধিক সদস্যকে তারা গ্রেফতার করেছেন এবং তাদের হামলার পরিকল্পনার কথা তাদের মুখ থেকেই শুনতে পেরেছেন। এটি প্রতিবেদনে এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে দুটি উগ্রবাদী সংগঠন, একটি হচ্ছে লস্কর-ই তৈয়বা এলইটি এবং তেহরিক-ই তালিবান পাকিস্তান
টিটিপি, এই দুটির এজেন্টরা বাংলাদেশে আসছে নানা অজুহাতে। এটি আমরা দেখেছি ইউনূস সরকারের আমলে অনেকেই এটি একেবারে ডালভাত হয়ে গিয়েছিল। তারা এসেছে গেছে, বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ঘুরেছে, নানান জায়গায় গেছে, নানান জনের সঙ্গে বৈঠক করেছে। এখন সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে যে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, সেখানে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের যে তথ্য পাওয়া গেছে বা অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে, এবং তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ সহ আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে জানতে পেরেছে পুলিশ সদর দপ্তর। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন এমন কিছুই নেই, সেটাই আসলে বোধগম্য নয়। জুলাই গণ অভ্যুত্থানের কথা মনে আছে? সে সময় দেশের কারাগার থেকে অনেক দাগী সন্ত্রাসী চরমপন্থীরা বেরিয়ে গেছে, সঙ্গে একাধিক জঙ্গিও পালিয়ে গেছে। গণমাধ্যমে দেখেছি 9 জন জঙ্গি পালিয়ে গেছে, উল্লেখ করবার মতো। এখনো তাদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উগ্রবাদী হামলার আশঙ্কা সম্পর্কে স্পর্শকাতর তথ্য আছে পুলিশের হাতে, এমনটাই জানা যাচ্ছে পত্রিকার এক প্রতিবেদনে। বলা হয়েছে এতে উগ্রবাদী সংগঠনের কাছে সেনাবাহিনী ও ক্যান্টনমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন একজন সেনা সদস্য। কি ভয়াবহ তথ্য! ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতকে এই তথ্য জানিয়েছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তার মানে এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। উগ্র সংগঠনের মোস্ট ওয়ান্টেড সদস্য রাকিব হোসেন ওরফে ওবাইদা আল ওসামাকে গ্রেফতারের পর রোববার আদালতে হাজির করা হয়। এ সময় ওসি ধামরাই থানার ওসি বিচারককে লিখিতভাবে এই বিষয়টি অবহিত করেছেন। দৈনিক যুগান্তরে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য, এটি তার ভিত্তিতে রিপোর্টটি হয়েছে। কি বলছে সেখানে? মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে ফাতা কমব্যাট সিস্টেম FCS নামের একটি সংগঠন, এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই সংগঠনের নেটওয়ার্ক নাকি বিস্তৃত। নয়াদিগন্ত লিখছে, বর্তমানে আন্তদেশীয় উগ্রপন্থী নেটওয়ার্কের বিস্তার, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী প্রভাব এবং দক্ষিণ এশিয়ায় তীব্র ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে। নানা সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরসা টিটিপিকে ঘিরে একটি সমন্বিত ত্রিমুখী নেটওয়ার্ক সক্রিয় হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। গোয়েন্দারা এগুলো বলছেন। দৈনিক নয়াদিগন্ত এর আগেও এই ধরনের একাধিক প্রতিবেদনে আরসা, টিটিপি এবং টিটিপির সম্ভাব্য তৎপরতা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তরফ থেকে কতটা কার্যকর আসলে এটিকে মোকাবেলা করা হয়েছে এটি স্পষ্ট নয়। নিরাপত্তা বিশ্লেষকদের বরাতে নয়াদিগন্ত জানিয়েছে আনসার আল ইসলাম বর্তমানে টিটিপি তেহরিকি তালিবান বাংলাদেশ এই নাম ধারণ করেছে, করে তারা শক্তিশালী উগ্রপন্থী নেটওয়ার্ক হিসেবে আবির্ভূত হতে চাইছে। বিশ্লেষকদের মতে বিমান বাহিনীকে লক্ষ্যবস্তু করার পেছনে কৌশলগত কারণ থাকতে পারে। গত কয়েকদিন ধরে দেখছেন বিমান বাহিনীর নানান সদস্যের নাম নিয়ে, সেনাবাহিনীর কোনো সদস্যের নাম নিয়ে এবং বিভিন্ন বিমান ঘাঁটিতে অভিযানের নাম নিয়ে অনেক তথ্য কিন্তু বেরিয়ে এসছে। তারা বলছে পিছনে অনেক কারণ আছে। কি কারণ? কারণ হিসেবে বলছেন বিশ্লেষকরা 2026 সালের জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে বাংলাদেশ এবং পাকিস্তানের বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং প্রযুক্তি ক্রয় নিয়ে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এখন আমি আসলে প্রসঙ্গক্রমে একটি কথা উল্লেখ করতেই চাই, এই যে জঙ্গি তৎপরতা নেই বা এটি নিয়ে আমাদেরকে আশ্বস্ত করবার যে চেষ্টা সরকারের তরফ থেকে করা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের আমলে এটি নেগেটিভ হতে পারে, 100টাই যে জেনুইন দাবি ছিল সেটি আমি বলছি না, কিন্তু আমরা যদি একটু দেখি 2001 সালে যে রমনার বটমূলে হামলা হয়েছে, কতজন মানুষ প্রাণ হারিয়েছে, এবং এর আগে পরে একই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু অনেক হামলা হয়েছে, ছোট বড় মাঝারি অনেক হয়েছে। আমি দু একটি কথা বলতে চাই। আপনাদের বাংলা ভাইয়ের কথা নিশ্চয়ই মনে আছে, ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং জামাত তাদের শরিক ছিল, কিন্তু তারা সবাই বলেছে দেশে কোনো জঙ্গি নেই। ময়মনসিংহের সিনেমা হলে হামলা হয়েছে, এটাকে বিদেশি গণমাধ্যম
জঙ্গি হামলা বলে প্রতিবেদন করেছে। আমরা কিন্তু সেটা বলিনি, আমরা বলেছি সন্ত্রাসী হামলা বাংলাদেশের গণমাধ্যম। কারণ কি বোঝা মুশকিল। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলাকে আপনি কি বলবেন? 2005 সালের 17 আগস্ট দেশের 63 জেলা, মানে একটি জেলা বাদে একযোগে যে বোমা হামলা করেছে জেএমবি, এটিকে কি বলবেন? বোমা হামলা চালিয়ে বাংলাদেশে বিচারক হত্যার ঘটনা ঘটেছে। স্বাধীন বাংলাদেশে আদালত এলাকায় বোমা হামলা হয়েছে। 1999 সালের 6 মার্চ যশোর টাউন হলে উদীচী শিল্প গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা বিস্ফোরণ ঘটেছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ওই বছরেরই 20 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা হয়েছে। এরকম আরো বলতে পারি। 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজান হামলার কথা কি আমরা ভুলে গেছি? এর কি বলা সম্ভব? বিদেশি নাগরিকদের হত্যার উদ্দেশ্যেই নাকি ওই হামলা চালানো হয়েছিল, এমনটি আমরা জেনেছি, জানানো হয়েছে। এবং ওই হামলায় 17 জন বিদেশি সহ মোট 22 জন মারা গেছেন, হত্যা করা হয়েছে। তো এইভাবে অনেক বলতে পারবো, আমি সেটা বলতে চাই না। আমি সমাপনীতে এই কথাগুলো বলতে চাই যে সম্ভাবনা সংকট থাকতেই পারে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী, যার কি দায়িত্ব, যার অধীনস্থ দপ্তর অধিদপ্তর বিভাগ সতর্কভাবে কাজ করছে, গোয়েন্দারা কাজ করছে, তারাই বলছে, গণমাধ্যমে প্রচার করছে, প্রেস ব্রিফ করছে, তিনি কেন এটিকে এভাবে এড়িয়ে যাচ্ছেন, উপেক্ষা করছেন, হালকা করছেন, বোঝা মুশকিল। আমরা তো বুঝতেই পারছি যে, আপনারাও বুঝতে পারছেন, বাংলাদেশ একটি জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে এখন অবস্থান করছে, যেখানে আঞ্চলিক প্রতিযোগিতা, আন্তঃসীমান্ত নিরাপত্তা ঝুঁকি এবং অস্থিতিশীলতার নানান উপাদান একসঙ্গে কিন্তু এখানে কাজ করছে, সক্রিয় রয়েছে। কিছু বিশ্লেষক এমন দাবি করেন, উগ্রপন্থী নেটওয়ার্কগুলো বাহ্যিক প্রভাব এবং স্বার্থের সাথে যুক্ত হয়ে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগ সৃষ্টি করছে। তাই বলবো, আবেগ নির্ভর অবস্থান নেওয়া সঠিক নয়, নেওয়া উচিত নয়, বরং বাস্তব ভিত্তিক ও তথ্য নির্ভর কৌশল গ্রহণ করা উচিত। যেমন শক্তিশালী গোয়েন্দা সমন্বয়, যেটি হয়তো করছে সরকার, এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই কিন্তু বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে পৃথিবীতে সব জায়গায় এখন কম বেশি উদ্বেগজনক হারে সহিংসতা বাড়ছে। তাহলে আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ তো পৃথিবীর বাইরে নই। তাহলে কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই স্বীকার করতে চাইছেন না? আবার যে উপদেষ্টা কিছুটা স্বীকার করলেন যে হ্যাঁ আছে, জঙ্গি আছে, তিনিও আবার ওই যে আওয়ামী নেগেটিভ, যে এই জন্য তারা করেছে, এটি সামনে এনে বর্তমান যে শঙ্কা বা আশঙ্কা আছে, এটিকে কি তিনি একটু হালকা করতে চাইলেন? আর বেশি আসলে বলতে চাই না, শুধু প্রশ্ন করতে চাই যে কি হচ্ছে, কি হবে, এটি এখন হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা জানতে পারবো যে কি হচ্ছে বা কেন হচ্ছে, কি হবে। আপাতত প্রয়োজন সতর্কতা। ভদ্রলোকের চুক্তি ভেঙে দলের পুরনো রাজনৈতিক লাইনে, মানে ভারত বিরোধিতার লাইনে চলতে শুরু করেছিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার। 17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়,
ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিংয়ে? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর, মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন, ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত। ভারত যে এত সব করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর, সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এই সব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? এক, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। দুই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া তৃতীয়, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি, এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এইসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যেমন চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে, এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোনো মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে
প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার, আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত, একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝল বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেও ছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে। গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করল না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেও ছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন। হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে। এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন। কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনী স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 জন কর্মকর্তা ধরা পড়েছেন, আরও 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরও রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার,
কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশন অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। আর এক বাংলা রিপোর্টে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশন অফিসার, বিমান সেনা এবং একজন ইমাম আটক হওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর। মূল অভিযোগটি হলো বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি তাদের যোগাযোগ বা প্রভাবের সূত্র পাওয়া গেছে। একটি বিস্তৃত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তের সূত্রপাত হয় এক অনুপস্থিত ওয়ারেন্ট অফিসারকে টিটিপি সংশ্লিষ্ট একটি আস্তানা থেকে গ্রেপ্তারের পর, এবং সেখান থেকে আরও বড় নেটওয়ার্কের ইঙ্গিত মেলে। একই সূত্রে আরও দাবি করা হয়েছে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন এবং কক্সবাজারের উখিয়া অঞ্চলে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলার চেষ্টাও চলছিল। ওপর এটাকে সাধারণ প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও এর গভীরে রয়েছে ওই যে আন্তর্জাতিক গোয়েন্দা কূটনীতি এবং দিল্লির ওই গোপন বৈঠকের প্রভাব। খলিলুর রহমান ও অজিত ডোভালের মধ্যের বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে তার কোনো রিড আউট না ভারত না বাংলাদেশ কেউ দিয়েছে, কেউ দেয়নি সেটা। কেন দিল্লির নির্দেশে ঢাকা এই শুদ্ধি অভিযানে নামলো? আগেই বলেছি, চাপের নাম বাপ। তারেক রহমান সরকার ভারতকে তুষ্ট করতে নিজের বাহিনীর ওপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হলো, এবং এই পুরো প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাহায্য করেছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন। তিনি আগেই বলেছি ঘটনার সূত্রপাত ওই যে ইন্টেলিজেন্স ইনপুট শেয়ারিং, সেটা হচ্ছে খলিলুর রহমানের দিল্লি সফরে। এবার শুধু যে মনে রাখবেন যে শুধু বিমান বাহিনীর ব্যাপারে যে খবর দেওয়া হয়েছে তা নয়, বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে ঠিকই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাথে যোগাযোগের অভিযোগে, এবং এছাড়া অন্যান্য কট্টরপন্থী সংগঠনের সঙ্গেও সেনাবাহিনীর অফিসারদের এমনকি নৌবাহিনীর অফিসারদেরও যোগাযোগ রয়েছে। সে খবরও, সেই ইনপুটও ভারতের তরফ থেকে দেয়া হয়েছে বাংলাদেশকে। এবং বাংলাদেশ আজকে শুধু বিমান বাহিনীর অফিসারদের গ্রেপ্তার করেছে, কিন্তু আগামী দিনে শুধু বিমান বাহিনী নয়, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার উপরে বিভিন্ন জায়গাতেই কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হবে তারেক রহমান সরকার। কারণ বড় হিসাব দিয়েছে ভারতের তরফ থেকে দেয়া হয়েছে। এবং শুধু যে সব মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী এখন এক ক্রান্তিকাল পার করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমান সরকার ভারতের দেয়া ইন্টেলিজেন্স ব্যবহার করে ঘরের শত্রু বিভীষণদের সাফ করছে, কিন্তু এর ফলাফল কি হবে? সামরিক বাহিনীর ভেতর কি কোনো চাপা ক্ষোভ তৈরি হবে? সেটাও বলেছে যে সেরকম হলে এই শুদ্ধি অভিযান একটা নতুন কৌশলগত মোড়ে দাঁড় করিয়ে দেবে বাংলাদেশকে, এবং ভারত সমস্তভাবে যে সাহায্য করার দিকে হাঁটছিল এতদিন, ভাবছিল, সেটা কিন্তু ভারত আর পিছিয়ে আসবে না। তবে কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে, নতুন করে আইন পাশ করেও সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে
বাংলাদেশে জামাতি ইসলামকে কোনো রকমভাবে তাদের জায়গা ছেড়ে দেওয়া চলবে না এবং সেখানে গণতন্ত্রের বিকাশের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সেখানে শুরু করতে দিতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই রায়কে বাতিল করতে হবে, কারণ যে ক্রাইম ট্রাইব্যুনাল যার মারফত এই রায় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অবৈধ। এই সমস্তগুলো করলেই তাহলে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে চলবে, নচেত স্বাভাবিক হবে না। আপাতত এখানেই রাখছি।